ঐক্যমত্য কমিশনের সুপারিশে উত্তপ্ত রাজনীতি, গণভোট নিয়ে পরস্পর বিরোধী অবস্থান, সনদ স্বয়ংক্রিয় বাস্তবায়নের সুপারিশ সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক মনে করেন বিশ্লেষকরা। 1 নভেম্বর চালু হচ্ছে এমএফএস লেনদেন সুবিধা, ভোগান্তি কমলেও বাড়বে ব্যয়, গ্রাহক স্বার্থ সামনে রেখে আগামীর পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ব্যাংক। বছরে উৎপাদিত খাদ্যের 1/3 বেশি অপচয় হচ্ছে দেশে, একই সময়ে 1.5 কোটি মানুষ ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায়, অপচয় রোধে কঠোর নীতিমালা প্রণয়নের তাগিদ। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলী। জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে ঐক্যমত্য কমিশনের সুপারিশের পর আবারও উত্তপ্ত রাজনীতিতে। গণভোট কবে হবে তা নিয়ে পরস্পর বিরোধী অবস্থানে দলগুলো, আর এই অনড় অবস্থান রাজনীতি ও নির্বাচন ঘিরে অনিশ্চয়তা বাড়াবে বলে মনে করেন বিশ্লেষকরা। এদিকে পরবর্তী সংসদ 270 দিনের মধ্যে সনদ বাস্তবায়ন না করলে স্বয়ংক্রিয় প্রতিস্থাপনের যে সুপারিশ করেছে ঐক্যমত্য কমিশন তা আইনি ও সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলেও মনে করেন বিশেষজ্ঞদের অনেকে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। কিছু দলের প্রস্তাব এবং ঐক্য কমিশনের নিজস্ব চিন্তা ভাবনা জাতির উপরে জবরদস্তি আরোপিত করার একটা প্রচেষ্টা লক্ষ্য করেছি। এটা মাঝখানে সালাউদ্দিন কমিশন হয়েছিল, এখন আবার ঐক্যমত কমিশনের মেরুদণ্ড ফিরে এসেছে। মূল জাতীয় নির্বাচনের তারিখ নিয়ে নতুন সংকট দেখা দিতে পারে। জুলাই সনদ সইয়ের পর অংশীজনদের আশা ছিল মিটমাটের পথে রাজনৈতিক বিতর্ক, তবে মঙ্গলবার সনদ বাস্তবায়নের সুপারিশ জমার পর আবারও উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। দলগুলোর পাল্টাপাল্টি বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়েও তৈরি হচ্ছে সংশয়। প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আপনি জনগণের সামনে কিন্তু প্রতিশ্রুতিবদ্ধ কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন দেবেন, এর থেকে বাইরে যদি যান তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনাকেই বহন করতে হবে। কোনো কারণে যদি জাতীয় নির্বাচন সঠিক সময় নাও হইতে পারে, আমরা আশা করি সঠিক সময় ইনশাল্লাহ হবে, তখনও তো জুলাই সনদ তো আমাদের পাশ করতে হবে। এবারের রাজনৈতিক বিতর্কের নেপথ্যে প্রধান উপদেষ্টার কাছে সনদ বাস্তবায়ন আদেশের যে সুপারিশ জমা দিয়েছে ঐক্যমত্য কমিশন, তাতে নোট অব ডিসেন্ট বা ভিন্নমতের প্রসঙ্গ না রাখা। এছাড়া গণভোট কবে হবে তা নিয়ে সুপারিশে 2 বিকল্পই রেখেছে কমিশন। তবে বিএনপি নির্বাচনের দিন গণভোট চাইলেও নভেম্বরেই গণভোটের দাবিতে অনড় জামায়াত। বিশ্লেষকরা মনে করেন দলগুলোর এই পরস্পর বিরোধী অবস্থানে সুরাহা না হলে অনিশ্চয়তা বাড়বে রাজনীতি আর নির্বাচন ঘিরে, যা সুখকর হবে না কারোর জন্যই। অনড় থাকলে তো সংকট তৈরি হবেই, নির্বাচন হবে না, ঠিক টাইমে হবে না, কিন্তু সেই রিস্কই তারা নিবে আমার মনে হয় না। নির্বাচনটা 2 মাস যদি পিছিয়ে যায় তাহলেও যে এই নির্বাচন হবে এরকম অ্যাসিওরেন্স নাও থাকতে পারে। হয়তো ডক্টর ইউনূস আবার রাজনৈতিক দলগুলোকে ডাকবেন, তাদেরকে রিকোয়েস্ট করবেন যে কোনো একটা মানে তারা যদি তারপরেও না মানে তখন তো ওনাকে রুলিং দিতেই হবে। ঐক্যমত্য কমিশনের আরও কিছু প্রস্তাব ঘিরে প্রতিক্রিয়া দেখা যাচ্ছে নানা মহলে। সনদ বাস্তবায়নে পরবর্তী সংসদকে 270 দিন বেঁধে দেয়া, নতুবা সংবিধানে স্বয়ংক্রিয় অন্তর্ভুক্তির যে সুপারিশ করেছে কমিশন সেটিও নজিরবিহীন আর সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক বলে মনে করেন আইনজীবীদের অনেকে। কনস্টিটিউশনে যে বিষয়টা নেই সেটা আদালত তো বলতে পারবে না যে 270 দিনের মধ্যে না হলে এটা কনস্টিটিউশন অটোমেটিক্যালি সন্নিবেশিত হয়ে যাবে। সুতরাং নজিরের তো প্রশ্নই আসে না, এরকম কোনো বিষয় অতীতে কখনো হয়নি। কনস্টিটিউশন যে কোনো বিধানকে যদি সন্নিবেশিত করতে হয় সেটা সংসদ ছাড়া সম্ভব নয়। যেটা বলা হয়েছে যে এই বিষয়টা যদি সন্নিবেশিত না হয় 270 দিনের মধ্যে, এটা অটোমেটিক্যালি প্রতিস্থাপিত হয়ে যাবে। এটার আসলে কোনো কনস্টিটিউশনাল বা আইনগত ভিত্তি নেই। কমিশন কোনো সুপারিশ করলে এটা সুপারিশ পর্যন্তই থাকবে, কিন্তু এটা অটোমেটিক্যালি কনস্টিটিউশনের মধ্যে সন্নিবেশিত হয়ে যাবে, এটা আসলে হবে না এবং এটা আইনগত কোনো ভিত্তিও নেই। সার্বভৌম সংসদকে আগের কোনো সরকার কিছু বেঁধে দিতে পারে কিনা সে প্রশ্ন তুলছেন আইনজ্ঞদের অনেকে। সংসদ উইল নট বি ডিক্টেটেড বাই এনিবডি। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। আর একদিন পরেই দেশের আর্থিক খাতে যুক্ত হচ্ছে এক নতুন লেনদেন সুবিধা। এতদিন শুধু বিকাশ নগদের মতো এমএফএস প্রতিষ্ঠানগুলো নিজেদের মধ্যে অর্থ লেনদেন করতে পারলেও 1 নভেম্বর থেকে টাকা পাঠাতে পারবে অন্য সেবাদাতা প্রতিষ্ঠানের অ্যাকাউন্টেও। তবে এমএফএস লেনদেনে বাড়বে ব্যয়। গ্রাহকরা এই খরচ কমানোর দাবি করলেও ব্যাংকাররা বলছেন বাড়তি টাকা দিয়েই নিতে হবে বাড়তি সুবিধা। এ অবস্থায় গ্রাহক সুরক্ষা অগ্রাধিকার দিয়ে আগামীর পরিকল্পনা সাজানোর কথা বলছে বাংলাদেশ ব্যাংক।
সাইফুল ইসলামের রিপোর্ট। দেশে 2011 সালে চালু করা হয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস বা MFS সেবা, যার মাধ্যমে নগদ অর্থ জমা, উত্তোলন, প্রবাসী আয় পাঠানো, কেনাকাটা ও বিভিন্ন বিল দেওয়া সহ নানা সেবা নিতে পারেন গ্রাহকরা। বাংলাদেশ ব্যাংকের তথ্য, দেশে মোট MFS অ্যাকাউন্টের সংখ্যা 14,64 লাখের বেশি। প্রতি মাসে এইসব অ্যাকাউন্টে ক্যাশ ইন, ক্যাশ আউট, পেমেন্ট, বিল পে সহ বিভিন্নভাবে মোট লেনদেন হয় প্রায় 1.5 লাখ কোটি টাকা। বর্তমানে MFS সেবাদাতা কোনো প্রতিষ্ঠান নিজেদের মধ্যে লেনদেন করতে পারলেও এক সেবাদাতা অন্য MFS এ লেনদেন করতে পারেন না। তবে আগামী 1 নভেম্বর থেকে চালু হচ্ছে আন্ত MFS লেনদেন সুবিধা। এক্ষেত্রে প্রতি হাজারে টাকা পাঠাতে চার্জ পড়বে 8.5 টাকা, আর ব্যাংক থেকে MFS এ খরচ 1.5 টাকা। এছাড়া ব্যাংক থেকে PSC তে হাজারে মাত্র 2 টাকা চার্জ দিতে হবে। তবে আগের মতোই থাকছে প্রতিষ্ঠান ভেদে উত্তোলন বা ক্যাশ আউট চার্জ। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের নতুন এই সিদ্ধান্ত গ্রাহক ভোগান্তি কমালেও বাড়বে ব্যয়। বিকাশটা অ্যাভেলেবেল থাকলেও নগদটা অ্যাভেলেবেল থাকে না, সেই ক্ষেত্রে তো ভালোই সুবিধা করবে। 8 টাকা 50 পয়সা না করে আপনার 4 টাকা পর্যন্ত করা যায়, এর পর্যন্ত করলে ভালো হয়। ট্রান্সফারের জন্য আবার আলাদা একটা চার্জ। নগদ পাওয়া যায়, নগদ পাওয়া গেলে বিকাশ পাওয়া যায় না, বিকাশ পাওয়া গেলে রকেট পাওয়া যায় না। এক্ষেত্রে তারা টাকাগুলো লেনদেন উঠানোর জন্য অনেক দূরে যেতে হয়। আগে যদিও সিস্টেমটা ছিল না, তো এখন এই সিস্টেমটা চালু হওয়াতে অবশ্যই ভালো হবে। বাড়তি সুবিধা পেতে গ্রাহককেই বাড়তি ব্যয়ের চাপ নিতে হবে বলে দাবি ব্যাংকারদের। নগদ টু বিকাশ কিংবা বিকাশ টু নগদ পাঠানোর জন্য যে কনভিনিয়েন্সটা হবে, সেই কনভিনিয়েন্সটা কিন্তু আপনি ওই অর্থের মূল্যে আপনি কিন্তু এটা অ্যাসেস করতে পারবেন না। যাদের কনভিনিয়েন্সটা মুখ্য তারা এটা নেবে, যাদের কাছে মনে হচ্ছে না কস্টটা মুখ্য তারা হয়তো দেখবে যে কোনটা বেটার। সুতরাং আমার মনে হয় এটা একটা যুগান্তকারী একটা উদ্যোগ হবে। বাংলাদেশ ব্যাংক বলছে, ক্যাশলেস সোসাইটি গড়তে গ্রাহক স্বার্থ সামনে রেখেই সাজানো হচ্ছে আগামীর সব পরিকল্পনা। ক্যাশলেস সোসাইটি শতভাগ করা সম্ভব হয়তো বা না, কিন্তু লেস ক্যাশের দিকে আমরা আগাতে পারি। আমরা যত পারি ক্যাশের ব্যবহারটা কমে দিতে পারি। আগামী 1 নভেম্বর থেকে ব্যাংক, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার ও MFS প্রতিষ্ঠানগুলো এই লেনদেন শুরু করবে, যা একযোগে শুরু হবে সারা দেশে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। দেশে বছরে প্রায় 2.10 লাখ টন খাবার অপচয় হচ্ছে, যা মোট উৎপাদিত খাদ্যের 1/3 বেশি। অথচ একই সময়ে 1,60,00,000 মানুষ ভুগছে খাদ্য নিরাপত্তাহীনতায়। বাজার, রেস্টুরেন্ট ও বাসাবাড়ি মিলিয়ে তৈরি হচ্ছে বিপুল খাদ্যবর্জ্য, যার বড় অংশই খাবারযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, সচেতনতা বাড়ানো ও কঠোর নীতিমালা প্রণয়ন ছাড়া অপচয় রোধ করা সম্ভব নয়। আমিনুল ইসলামের ছবি, বিস্তারিত আবু সাইদ নিশানের বিশেষ প্রতিবেদনে। একদিকে নষ্ট হচ্ছে খাবার, অন্যদিকে অনাহারে দিন কাটছে বহু মানুষের। বছরে দেশে অপচয় হচ্ছে প্রায় 2,10,00,000 টন খাবার, যেখানে কিনা খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে 1,60,00,000 মানুষ। বাজার, ময়লার ডাম্পিং স্টেশন, রেস্টুরেন্ট, বাসাবাড়ি সহ বিভিন্ন প্রতিষ্ঠান থেকে গত 10 মাসে শুধু শহর এলাকায় তৈরি হয়েছে প্রায় 1,41,00,000 টন বর্জ্য। বস্তার বস্তা বাতা নেওয়া লাগছে, কিন্তু আসলে গরিবের তো খাইবারই হইতেছে না। এই খাবারগুলো যদি ভালো থাকতে গরিব মানুষের দিত, তাহলে তারা খাইয়া একটু অভুক্ত মানুষগুলা ভুক্ত হইত। একটা বিল্ডিং থেকে যে খাবারটা নষ্ট হয়, 2-3টা পরিবারে খাইতে পারে। দেশে মোট উৎপাদনের 34% খাবার নষ্ট হওয়া শুধু অদূরদর্শিতা নয়, মানবিক সংকটও বটে, যা প্রভাব ফেলছে সুস্থ অর্থনীতিতেও। দেশের সকল সিটি কর্পোরেশন ও থানা এলাকায় দৈনিক বর্জ্য তৈরি হয় 47,000 টন, আর ঢাকায় 2 সিটিতে তৈরি হয় 7,500 টন, যার মধ্যে 70 থেকে 75% খাবারের বর্জ্য। গত 10 বছরে শহর এলাকায় দৈনিক তৈরি হওয়া বর্জ্য বেড়েছে 3 গুণ, যা কিনা 2040 সালে গিয়ে বাড়বে আরও 3 গুণ। উৎপাদন থেকে পরিবহন পর্যায়ে প্যাকেজিং ঠিক করা গেলেই অনেকাংশে কমে আসবে খাদ্য অপচয়। পাশাপাশি খাদ্যকে নষ্ট না করে পুনর্ব্যবহার করেও তা কমানো সম্ভব বলে মত বিশেষজ্ঞের। 1 দিন বা 2 দিন আগে, নরম হওয়ার আগে যদি এইগুলোকে বিতরণ করে দেওয়া হয় গরিব লোকদেরকে, তাহলে কিন্তু এটার ব্যবহারটা মানে এই ওয়েস্টটা না হয় মানুষের পর্যায়ে যাবে। ওয়েস্ট ফুড ফর অ্যানিমাল কনজাম্পশন, এটাও কিন্তু করা যেতে পারে। এই ফুড ওয়েস্ট কমাতে গেলে কিন্তু আমাকে এই পুরা এই যে উৎপাদন থেকে বিতরণ ব্যবস্থাপনায় কিন্তু একটা পরিবর্তন আনতে হবে, এটা প্রয়োজন। খাদ্য অপচয় রোধে সরকারের স্বাস্থ্যের বিধিমালা প্রণয়ন করা উচিত বলে মনে করেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ। সচেতন করার জন্য একটি প্রচার অভিযান যেমন করা দরকার, তেমনি এটিকে আইনি
বাধ্যবাধকতার মধ্যেও আনা উচিত। কেউ হোটেলে গিয়ে বা রেস্টুরেন্টে গিয়ে বা বিয়েতে গিয়ে যদি খাবার নষ্ট করে তাকে আইনের আওতায় আনা। খাদ্য অপচয়ের প্রবণতা রোধে সচেতনতা বৃদ্ধির তাগিদ ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের। আর দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে সরকার নীতিমালা করলে ব্যবস্থা নেয়ার কথা। মানুষকে যখন সচেতনতা নিশ্চিত করানোর জন্য যখন তাকে একটা শাস্তির আওতায় আনা হবে, তখনই কেবল এই শহরের বর্জ্য ব্যবস্থাপনা সঠিক হবে। আমাদের যেহেতু প্রতিটা ওয়ার্ডে নেটওয়ার্ক আছে, আমরা ওয়ার্ড ভিত্তিক জনসচেতনতা ক্রিয়েট করে আমরা এই কাজগুলি করতে পারব। শুধু খাবার টেবিলেই নয়, উৎপাদন, পরিবহন, সংরক্ষণ এবং প্রক্রিয়াজাতকরণেও বিপুল পরিমাণ খাদ্য অপচয় হয়। এই পুরো বিষয়টি সমন্বয়ের মাধ্যমেই একমাত্র খাদ্য অপচয় রোধ করা সম্ভব। আবু সাইদ নিশান, সময় সংবাদ, ঢাকা। ফার্মগেট বিজয় সরণি অংশের সংস্কার কাজ শেষে উত্তরা থেকে মতিঝিল সম্পূর্ণ রুটে চলছে মেট্রো রেল। এই মুহূর্তে আগারগাঁও স্টেশনে আছেন সহকর্মী এম এ আজিম, সরাসরি যাচ্ছি সেখানে। আমরা এই মুহূর্তে রয়েছি আগারগাঁও মেট্রো স্টেশনে। এখানে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বন্ধ থাকার যে ঘোষণাটি রাতে এসেছিল সেটি কিন্তু এখন নেই। এখানে সকাল থেকেই কিন্তু সাবেক যে গতি সেই রকমই কিন্তু আসলে মেট্রো রেল চলাচল করছে। এখানে আমরা দেখছি যে যাত্রী সাধারণ কিন্তু স্বাভাবিকভাবেই স্টেশনটিতে প্রবেশ করছেন এবং তারা যে কোনো দিকে উত্তরার দিকে এবং মতিঝিলের দিকে তারা যাতায়াত করতে পারছেন। এবং আমরা গতকাল রাত 9টার পরে একটি মেট্রো রেলের পক্ষ থেকে একটি ঘোষণা আমরা দেখেছিলাম, যেটি হচ্ছে যে তারা জানিয়েছিলেন যে মেট্রো রেলের এই যে আগারগাঁও থেকে কারণবাজার শাহবাগের যে অংশ সেই অংশে চলাচল বন্ধ থাকবে। কিন্তু আমরা সকাল থেকে, কারণ রাত 10টায় মেট্রো রেলের শেষ ট্রেন বন্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আবার সকাল থেকে মেট্রো রেল চলাচল শুরু করেছে, কিন্তু সকাল থেকে আমরা সেই যে ঘোষণা, বন্ধ থাকার ঘোষণা, সেটি কিন্তু আমরা দেখছি না। এবং তখন আমরা মেট্রো রেল সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের সাথে কথা বলে যতদূর আমরা জানতে পেরেছিলাম যে অংশ থেকে মেট্রো রেলের ফার্মগেটের যে পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে গিয়েছিল এবং একটি দুর্ঘটনা ঘটেছিল, সেই জায়গাটি থেকে কিন্তু একটি ঝাঁকুনির কথা আমরা জানতে পেরেছিলাম। এবং সেই ঝাঁকুনির ফলে কিন্তু আসলে তারা দুর্ঘটনা এড়াতে এবং ঝুঁকি যাতে না থাকে সেজন্য কিন্তু এই অংশে আবারও মেট্রো রেল চলাচল বন্ধ ঘোষণা করে। এবং আমরা দেখেছি যে রাতভর কিন্তু মেট্রো রেলের যে কর্তৃপক্ষ রয়েছেন তারা কিন্তু আসলে এই অংশগুলোর বেয়ারিং প্যাডগুলো চেক করেছেন এবং বেয়ারিং প্যাডের সাথে একটি করে গার্ড লাগানোর যে চিত্র সেটি আমরা দেখেছি। এবং তাদের সাথে কথা বলে আমরা যতদূর জানতে পেরেছি যে মেট্রো রেলের যে পিলারগুলো এবং প্রতিটি পিলারে যে বেয়ারিং প্যাডগুলো রয়েছে সেই বেয়ারিং প্যাডগুলোকে তারা আবারও পুনরায় পরীক্ষা করছেন এবং সেই প্যাডগুলোর সাথে যাতে প্রতিটি প্যাডের সাথে একটি করে গার্ড লাগানো দরকার সেটিও তারা কিন্তু লাগাচ্ছেন। এবং সেটির মাধ্যমে কিন্তু এবং যেই অংশটিতে ঝাঁকুনি দেওয়া হয়েছিল সেই জায়গাটিতেও কিন্তু তারা রাতের মধ্যেই যে মেরামতের যে কাজটি সেটি তারা সম্পন্ন করেছেন। এবং যার ফলে কিন্তু আজকে সকালে মেট্রো রেল চলাচলের যে পূর্ব নির্ধারিত যে সময়, সে সময় থেকেই কিন্তু আসলে মেট্রো রেল স্বাভাবিক গতিতে চলাচল করছে। এবং আমরা এই মুহূর্তে দেখছি যে আসলে কোনো স্টেশনগুলোতেই কিন্তু যাত্রী ভোগান্তি আমাদের চোখে পড়ছে না। তো এই ছিল আমার কাছে আগারগাঁও থেকে মেট্রো রেল স্টেশনের সবশেষ খবর। যুক্ত ছিলাম আগারগাঁও মেট্রো রেল স্টেশন থেকে। 13 বছরেও শেষ হয়নি চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোংয়ের অটোমেশন পদ্ধতিতে আখ মাড়াই ও চিনি উৎপাদনের কাজ। 46.5 কোটি টাকার প্রকল্প ব্যয় ধরা হলেও এরই মধ্যে তা বেড়েছে 102 কোটি টাকারও বেশি। তারপরও ব্রিটিশ আমলের ম্যানুয়াল পদ্ধতিতেই চলছে কার্যক্রম। আগামী বছর কাজ শেষ হবে বলে আশা কর্তৃপক্ষের। চুয়াডাঙ্গা প্রতিনিধি মাহফুজ মামুনের তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। 1938 সালে চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড গড়ে ওঠে। দেশ স্বাধীনের পর থেকে মিলটি পরিচালনা করছে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। কারখানা বাদে অন্য বিভাগ থেকে প্রতি বছর কোটি কোটি টাকা মুনাফা করছে মিলটি। কারখানায় আখ মাড়াই ও চিনি উৎপাদন এখনও চলছে ম্যানুয়াল পদ্ধতিতে। অটোমেশন করতে BMR অফ কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড নামের একটি প্রকল্পের আওতায় 2012 সালের জুলাই থেকে শুরু হয় আধুনিকায়নের কাজ। 13 বছরেও প্রকল্পটির কাজ শেষ হয়নি। প্রকল্পের মেয়াদ 1 বছর বাড়িয়ে কাজের মেয়াদ নির্ধারণ করা হয়েছে 2026 সালের জুন মাস পর্যন্ত। 13 বছর ধরে কাজটা চলছে, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি। কোটি কোটি টাকা যন্ত্রপাতি বাইরে পড়ে আছে। এত বছর ঠেলাঠেলির পরে যদি শেষ পর্যন্ত কাজে রূপান্তরিত না হয় তাহলে ধরা যায় এটা ফেল প্রজেক্ট। তাদের টার্গেট আছে এইবার শুরু করবে। প্রজেক্টটা যদি চালু হয় তাতে আমাদের এই অঞ্চলের
মানুষের ভাগ্য উন্নতি হবে। প্রকল্পের মেয়াদ বেড়েছে 7 বার, বেড়েছে খরচও। গেল মার্চে হয়েছে শুধু ওয়াটার ট্রায়াল রান। বিএমটিএফ কর্তৃপক্ষ যিনারা এই কাজটা করতেছেন ওনাদের প্রতিনিধি এবং উত্তম এনার্জির প্রতিনিধি আছেন, এনারাই এই কাজটা তদারকি করছেন। ওনাদের মাধ্যমে এই বিএমআরই প্রকল্পটা উদ্যোগ গ্রহণ করে কাজটা সম্পূর্ণ করা হচ্ছে। এখনো পর্যন্ত প্রকল্পে 80 কোটি টাকা ব্যয় হলেও কাজ শেষ হয়েছে 78%। অটোমেশন পদ্ধতি চালু হলে প্রতিদিন 1500 মেট্রিক টন আখ মাড়াই সম্ভব বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সময় সংবাদ, চুয়াডাঙ্গা। ভেঙে পড়েছে খুলনা মহানগরীর সড়ক ব্যবস্থাপনা। বিভিন্ন উন্নয়ন প্রকল্প, অবৈধভাবে সড়ক, ফুটপাত দখল, যত্রতত্র পার্কিং, সিগন্যাল লাইট না থাকা, ট্রাফিক সংকট সহ নানা কারণে নগরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়কে বাড়ছে যানজট, নষ্ট হচ্ছে কর্মঘণ্টা। নিয়ামুল হোসেন কুচির তোলা ছবিতে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন। সকাল 10টায় খুলনা নগরীর পিটিআই মোড়ে এমন চিত্র। শিক্ষা প্রতিষ্ঠান, কোচিং সেন্টার ও ক্লিনিকের ভিড়ে সরগরম এলাকা। ড্রেন সংস্কারের কাজে সড়কের এক পাশ বন্ধ, ফলে সরু রাস্তায় নিত্যদিনই যানজট। গল্লামারী সেতু এলাকার অবস্থা আরো ভয়াবহ। বছরের পর বছর নির্মাণ কাজ চললেও সেতুটি এখনো অসম্পূর্ণ। একমুখী চলাচল ও অনিয়ন্ত্রিত টার্নিংয়ে জট বেড়েছে আরো। একই চিত্র সোনারাঙ্গা, শিববাড়ি, ডাকবাংলা মোড়, দৌলতপুর সহ অন্তত ডজন খানেক স্থানে। অনিবন্ধিত ইজি বাইক, ধীরগতির উন্নয়ন কাজ, যত্রতত্র পার্কিং ও ফুটপাত দখলে চরম ভোগান্তিতে নাকাল নগরবাসী। রাস্তায় চলাচলে খুব অসুবিধার সৃষ্টি হচ্ছে। অ্যাক্সিডেন্টের সংখ্যা বাড়তেছে, প্রত্যেক মোড়ে মোড়ে অসম্ভব ভিড় হয়ে যাচ্ছে। সব জায়গায় এত জ্যাম হয়ে গেছে যে স্কুলে যেতে অসুবিধা। একটা রোগী নিয়ে যাইতে গেলেও তো মনে করেন সমস্যা হয়ে যায়। এসব সমস্যার পাশাপাশি নগরীর ট্রাফিক ব্যবস্থাপনাও চরম দুরবস্থায়। 15 বছর আগে স্থাপিত সিগন্যাল লাইটগুলো 5 বছর ধরে অকেজো, ফলে ম্যানুয়ালভাবে যান চলাচল নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ট্রাফিক পুলিশ। খুলনা মেট্রোতে সবই ম্যানুয়াল। ট্রাফিক সিগন্যাল বা ডিজিটাল যে সিগন্যালের বিষয় থাকে সেগুলো এখানে নাই। এটা একটা অনেক বড় বিষয়। লোকবল সংকটের কথা জানিয়ে ট্রাফিক বিভাগের দাবি, যানজট কমাতে নিয়মিত উচ্ছেদ অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছেন তারা। আমরা বিভিন্ন জায়গায় ফুটপাতে যাতে বিভিন্ন দোকানপাট না বসে সেই জন্য আমরা উচ্ছেদের অভিযান অব্যাহত আছে। সড়কের শৃঙ্খলা ফেরাতে খুলনা সিটি কর্পোরেশন, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ, ট্রাফিক বিভাগ, সড়ক বিভাগ সহ সংশ্লিষ্ট সব বিভাগের সমন্বিত উদ্যোগে নতুন করে পরিকল্পনা নেয়ার তাগিদ নগর পরিকল্পনাবিদদের। সড়কের শৃঙ্খলা রক্ষা করতে চাই তাহলে ট্রান্সপোর্ট প্ল্যানিং এর উপরে জোর দিতে হবে এবং এটা খুলনা সিটি কর্পোরেশন, কেএমপি এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ যৌথভাবে এটা করতে হবে। ট্রাফিক বিভাগের তথ্য মতে খুলনা মহানগরে গড়ে প্রতিদিন লক্ষাধিক যানবাহন চলাচল করে। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। দফায় দফায় সময় বাড়িয়েও শেষ হচ্ছে না খুলনার গল্লামারী সেতু ও ভৈরব সেতুর নির্মাণ কাজ। দুই সেতুর নির্মাণ কাজ থমকে থাকায় অর্থনৈতিকভাবে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয়রা। যানজট, দুর্ঘটনা সহ বিভিন্ন কারণে তীব্র হয়ে উঠছে জনভোগান্তি। নিয়ামুল হোসেন কোচির ক্যামেরায় তানজিম আহমেদের রিপোর্ট। বছরের পর বছর পেরিয়ে গেলেও খুলনায় শেষ হচ্ছে না গল্লামারী ও ভৈরব সেতুর কাজ। দিনের পর দিন পড়ে থাকায় মরিচা ধরেছে রডে, নষ্ট হচ্ছে নির্মাণ সামগ্রী। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, দিঘলিয়া, তেরোখাদা ও রূপসা উপজেলাকে সড়ক পথে খুলনা শহরের সাথে সংযুক্ত করতে 2019 সালে ভৈরব নদের উপর সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। 2 বছর মেয়াদী ভৈরব সেতুর সেই কাজ 3 দফায় বৃদ্ধি পেয়ে 6 বছর হয়েছে। দীর্ঘ এই সময় কাজ হয়েছে মাত্র 18%। অপরদিকে যানবাহনের চাপ বেড়ে যাওয়া ও ভুল পরিকল্পনার কারণে খুলনার অন্যতম প্রবেশদ্বার গল্লামারীতে নির্মিত 2টি সেতুর একটি মাত্র 7 বছরের ব্যবধানে ভেঙে ফেলা হয়। পরবর্তীতে নতুন সেতু নির্মাণ কাজ 9 মাসে শেষ হওয়ার কথা থাকলেও 3 দফা সময় বেড়ে 3 বছরে দাঁড়িয়েছে। অগ্রগতি মাত্র 13%। 2 সেতুর নির্মাণ কাজ থমকে থাকায় রাষ্ট্রীয় অর্থের অপচয়, যানজট, দুর্ঘটনা সহ জীবন জীবিকায় মারাত্মক প্রভাব পড়েছে বলে জানান স্থানীয় ও অর্থনীতিবিদরা। রোগী নিতে অনেকটাই সমস্যা হয়। ফেরিঘাটে যদি অ্যাম্বুলেন্স পার করা হয় অনেকটা সময় লাগে, ঘন্টাখানিক সময় ফেরির জন্য। আর এটা যদি সেতু হইতো, ব্রিজ হয়ে যেত, তাহলে তো আমার মনে করেন রাতারাতি আমি এখন জায়গায় চলে যেতাম। 5-7 দিন 15 দিন কাজ করে দেখা যায় 2-3 মাস ওদের কোনো খবর নেই। ব্রিজটা না হতে উন্নয়নের কোনো ছিটে পটাও নাই। সরকারের কোনো কাজ বাইরে থাকুক কিংবা বাইরে পড়ে রয়েছে
এটা আমাকে সবার জন্য সমস্যা। ঠিকাদারি প্রতিষ্ঠান এটা প্রকল্পের ব্যয় বাড়ানোর জন্য চেষ্টা করে থাকেন, তো এটা নিঃসন্দেহে রাষ্ট্রীয় ক্ষতি। এদিকে পরিকল্পনায় ত্রুটি ও ঠিকাদারি প্রতিষ্ঠানের গাফিলতির কারণে কাজ দৃশ্যমান হচ্ছে না জানিয়ে দ্রুত সমাধানের আশ্বাস দিচ্ছে সড়ক বিভাগ। নদীর মধ্যে পিয়ার ব্যতীত কিভাবে ব্রিজটা ডিজাইন করবে এবং কিভাবে কনস্ট্রাকশনের কাজ করবে এই ব্যাপারে একটা চূড়ান্ত সিদ্ধান্ত পাওয়া যাবে। আর গল্লামারী ব্রিজের যে ফেব্রিকেশন ওয়ার্ক এটা 1 মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভব হবে। ভৈরব সেতু নির্মাণে 302 কোটি টাকা এবং গল্লামারী সেতু 67 কোটি 50 লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। শীতের আগমন শুরু হতে না হতেই যশোরের প্রত্যন্ত এলাকায় খেজুরের রস আহরণে ব্যস্ত সময় পার করছেন গাছিরা। তারা বলছেন নভেম্বরের মাঝামাঝি সময়ে মিলবে রস। কৃষি বিভাগের দাবি এবছর 3 লাখেরও অধিক গাছ থেকে রস আহরণ করা যাবে, যার মাধ্যমে 150 কোটি টাকার গুড় উৎপাদন সম্ভব। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধা তথ্য নিয়ে রিপোর্ট। খেজুরের রস আহরণের মধ্য দিয়ে গ্রামীণ জনপদে শুরু হয় শীতের আমেজ। সেই হিসেবে যশোর অঞ্চলে খেজুর গাছ থেকে রস আহরণের এই পূর্ব প্রস্তুতি শীত আসার জানান দিচ্ছে। প্রস্তুতি হিসেবে খেজুর গাছ তৈরি শুরু করেছেন গাছিরা। 14 দিন পর গাছে নল স্থাপন করা হবে। এরপর শুরু হবে সুস্বাদু খেজুর রস আহরণের কাজ। গাছ তৈরির এই প্রক্রিয়া সম্পন্ন করতে এখন ব্যস্ত গাছিরা। 200 ওপরে গাছ আছে, এবারে গাছ তোলা হয়ে গেলে গাছ আসবো 7 দিনের মাথায়। এবার 7 দিনের মাথায় নলি দেবো এবং তারপর 7 দিনের মাথায় ফুল রস পাওয়া যাবে। এবছর 200 গাছ জোগাড় গোছানো হয়েছে। হওয়ার পরে এই 200 গাছ আমি যারা 5 মাসে আমার সংসার ভালোভাবে চলবে। কৃষি বিভাগ বলছে এবছর 3 লাখের অধিক গাছ থেকে রস আহরণ করা যাবে, যার মাধ্যমে 150 কোটি টাকার গুড় উৎপাদন সম্ভব হবে। আপনারা জানেন যশোরের যশ খেজুরের রস, আমাদের যশোর জেলাতে প্রায় 3,07,130টি রস আহরণকারী গাছ রয়েছে। আমাদের এই যশোর জেলাতে 3000 মেট্রিক টন গুড়ের উৎপাদন হয়ে থাকে, যার বাজার মূল্য প্রায় 150 কোটি টাকার মতো। এবং এই গুড়টা আমাদের যশোর জেলা ছাড়াও দেশের বিভিন্ন প্রান্তে ভোক্তারা এই গুড়টা সংগ্রহ করে থাকে। কৃষি বিভাগের দেওয়া তথ্য মতে যশোরে রস সংগ্রহ ও গুড় তৈরি পেশায় 6,314 জন গাছি জড়িত। সময় সংবাদ, যশোর। চাহিদা থাকায় মৌসুমের শুরুতে ফুলের ভালো দাম পাচ্ছেন ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি ফুল চাষিরা। ব্যবসায়ীরা জানান প্রতিদিন প্রায় 18 থেকে 19 লাখ টাকার ফুল বিক্রি করছেন তারা। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধা তথ্য নিয়ে রিপোর্ট। শীতের আগমনী বার্তা নিয়ে প্রকৃতিতে এখন অন্যরকম এক মুগ্ধতা। সেই মুগ্ধতা আরও বাড়িয়েছে নানা রঙের বাহারি সব ফুল। কুয়াশার চাদর ভেদ করে প্রতিদিন ভোর থেকেই সেই ফুলের পসরা সাজিয়ে বসেছেন ফুলের রাজধানী খ্যাত যশোরের গদখালি ফুলের চাষিরা। গোলাপ, গ্ল্যাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা সব রঙের সব ঘ্রাণের ফুল উঠেছে গদখালির বাজারে। ক্রেতারাও আসছেন ঢাকা, কুষ্টিয়া, খুলনা সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে। চাহিদা থাকায় ফুলের ভালো দাম পাচ্ছেন জানান চাষিরা। ফুলের দাম ইনশাল্লাহ ভালো আছে। আজকে 4 টাকা, আগামীতে 5 টাকা, এরপরে আস্তে আস্তে 8 টাকা 10 টাকা বাড়বে। ফুলের দাম খুব ভালো যাচ্ছে। এবার চাষিরা মোটামুটি ফুলের দামে বেশ খুশি আছে। আমি কুষ্টিয়া থেকে এসেছি এখানে ফুল কেনার জন্য, আর ফুলের বাজার দেখে আমার সত্যি খুব ভালো লাগছে। বিভিন্ন বাজারে আমি দেখছি, তা সেই তুলনায় গদখালি বাজারে ফুলের দাম অনেক কম। ব্যবসায়ীরা জানান প্রতিদিন প্রায় 18 থেকে 19 লাখ টাকার ফুল বিক্রি করছেন তারা। পাশাপাশি পাচ্ছেন ভালো দাম। এই দাম অব্যাহত থাকলে টানা বৃষ্টিতে হওয়া ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন চাষিরা। গতকাল আমাদের বাজারে বেচা কেনা হয়েছে 14-15 লাখ টাকা। আজকে বেচা কেনা হয়েছে আনুমানিক 17-18 লাখ টাকা হয়েছে। বিগত দিন ধরে চাষিরা যে বৃষ্টির কারণে চাষাবাদে মার খাইছে, ফুলের দাম হিসাবে চাষিরা এরকম বাজার যদি থাকে আল্লাহর রহমতে চাষিরা সামনে ভালো দাম পাবে আশাবাদী। চাষিরা যে পিছনে যে বর্ষা হয়েছিল, যে বর্ষায় ক্ষতি, অনেক ক্ষতি হয়েছিল, কিন্তু সে ক্ষতি কাটাই মোটামুটি চাষিরা উঠতে পেরেছে এবং আশা করি আরও আগামীতে পারবে। যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি ও পানিসারা ও তৎসংলগ্ন এলাকার চাষিরা প্রায় 600 হেক্টর জমিতে 11 ধরনের ফুলের বাণিজ্যিক চাষ করেন। সময় সংবাদ, যশোর। মুন্সিগঞ্জের নিমতলির হাটে জমজমাট দেশীয় ফলের বেচাকেনা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বিদেশি ফলের এখন বড় সমারোহ
এই নিমতলা ফলের হাট। এখানে কিন্তু এই যে হেমন্তের শিশির সকাল, সেই সকালের পর থেকে কিন্তু রাত 10টা অবধি এই দোকানগুলোতে ধুম বেচা কেনা চলে এবং এটি একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে এখন, যে পদ্মা সেতুকে কেন্দ্র করে যে এক্সপ্রেসওয়ে, যেটি রাজধানী ঢাকার সঙ্গে কানেক্টিভিটি, একই সঙ্গে এখানে ট্রেন চলাচল এবং নিমতলী যে রেল স্টেশন তার কাছে যে এই ফলের জায়গাটিতে কিন্তু জৌলুস ছড়াচ্ছে এবং স্থানীয় যে বিক্রমপুরের নানা রকম দেশীয় ফল রয়েছে সেই ফলের বাইরে কিন্তু বিদেশি ফল বা অন্য জেলা থেকেও ফল আসছে এই হাটে। এবং এখানে তারা বলছেন যে বৃষ্টি, এই যে দোকান রয়েছে তাদের, সেই বৃষ্টি দোকানে কিন্তু এত দোকান পাশাপাশি তারপর কিন্তু তাদের বেচা কেনার কমতি নেই এবং অনেকে যে এই পয়েন্ট থেকে বিভিন্ন স্থানে বেড়াতে যান তখন কিন্তু এখান থেকে ফল কিনে নিয়ে যান নিজেদের বাড়িতে খাবারের ফলের পাশাপাশি। বেড়াতে যাওয়ার ক্ষেত্রে কিন্তু এখন একটি তাৎপর্যপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে এখন কিন্তু সবাই মিষ্টি না নিয়ে এই ফল নিয়ে যান এবং এই মৌসুমী ফল ছাড়াও যে বিদেশি ফল রয়েছে তারপর তারা বলছেন যে দেশীয় ফলের প্রতি কিন্তু কদর এখন বেড়ে গেছে, কারণ ওই বিদেশি ফলের দামের তুলনায় কিন্তু এখন দেশি ফলের দাম অনেকটা সহনীয়। যেমন মালটা বিক্রি হচ্ছে বিদেশি মালটা যেগুলো 250 টাকায়, দেশি মালটা কিন্তু সেখানে 80 টাকা থেকে 100 টাকা পাওয়া যাচ্ছে। একই সঙ্গে যে পেয়ারা, এখন মিষ্টি কাজি পেয়ারা পাওয়া যাচ্ছে সেগুলো অনেকে বলছেন যে আপেলের চেয়ে বেশি সুস্বাদু, সেই যে পেয়ারা কিন্তু 80 টাকা থেকে 100 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আর মালটা বিদেশি ফল হলেও সেই মালটা কিন্তু এখন দেশীয় ভাবে উৎপাদন হচ্ছে এবং সেখানে কিন্তু দাম অনেকটা সহনীয় হয়ে এসেছে এবং 150 টাকা কেজিতে মালটা বিক্রি করা যাচ্ছে। এবং আপনারা দেখছেন যে রামপালের কলা ঝুলিয়ে রাখা হয়েছে, তো এই রামপালের কলা কদর বেশি থাকায় কিন্তু 70 টাকা হালিতে মালটা এই অমর্ত্য সাগর কলা বিক্রি হচ্ছে। এরকম অনেক রকমের দেশীয় ফল, জাম্বুরা, এখানে আনারস, এইসব ফলের প্রতি যে তাদের কদর, একই সঙ্গে বলছেন প্রচুর ডাব বিক্রি হয় এখানে। এই বৃষ্টি আড়তে কিন্তু প্রতিদিন তারা বলছেন 5 থেকে 7 লাখ টাকার ফল বিক্রি করতে পারেন। তো এই ছিল মুন্সিগঞ্জের নিমতলী ফলের হাটের সবশেষ। যুক্ত ছিলাম মুন্সিগঞ্জ থেকে। নভেম্বরে সুন্দরবনে খুলছে আরও একটি নতুন দুয়ার। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হচ্ছে আলিবান্ধা ইকো ট্যুরিজম পর্যটন কেন্দ্র। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বন বিভাগ। তবে একই বনে 2 ধরনের প্রবেশ ফি নির্ধারণে ক্ষুব্ধ ট্যুরিজম ব্যবসায়ী ও দর্শনার্থীরা। আলী আকবর টুটুলের পাঠানো তথ্য, আমিনুল ইসলামের প্রবীণের রিপোর্ট। 2022-23 অর্থ বছরে আলিবান্ধা ইকো ট্যুরিজম সেন্টারের অবকাঠামো নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে সেখানে তৈরি করা হয়েছে 6 তলা ভবনের সমান উচ্চতার একটি ওয়াচ টাওয়ার, যেখান থেকে সুন্দরবনের বিস্তৃত সবুজ দৃশ্য দেখা যাবে। রয়েছে 1.5 কিলোমিটার দীর্ঘ ওয়াকওয়ে। এছাড়া রয়েছে মিষ্টি পানির পুকুর, কুমির ও হরিণ রাখার শেড, জেটি, বিশ্রামাগার, পর্যটকদের নিরাপত্তা রক্ষায় বনরক্ষী ও স্থানীয় গাইড। বাগেরহাটের শরণখোলা উপজেলার লোকালয় থেকে নদীপথে মাত্র 40 মিনিটে পৌঁছানো যাবে আলিবান্ধা ইকো ট্যুরিজম কেন্দ্রে। নভেম্বরের প্রথম দিকেই আনা হবে হরিণ ও কুমির। তবে সুন্দরবনের করমজল প্রযোজন কেন্দ্রে 46 টাকা ফি নেওয়া হলেও আলিবান্ধা ট্যুরিজম কেন্দ্রের জন্য নির্ধারণ করা হয়েছে 345 টাকা। এ কারণে ক্ষুব্ধ দর্শনার্থী ও ট্যুরিজম ব্যবসায়ী। প্রবেশ ফি কমিয়ে দর্শনার্থীদের ওঠানামার জন্য আরও 2টি পন্টুন নির্মাণের দাবি ব্যবসায়ী নেতাদের। এখানে সরকারি রাজস্ব খুব প্রচুর বেশি। করমজলের নেয় 46 টাকা, এখানে জন প্রতি 345 টাকা। সহনীয় পর্যায়ে নিয়ে আসা হয় যাতে টুরিস্ট এই জায়গার প্রতি আগ্রহ বেশি হয়। ট্যুরিজমটা চালু হলে আমাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়। শরণখোলা বাজারে একটা পল্টন এবং ঘাট চাচ্ছি পর্যটকদের ওঠানামার কারণে, কারণ পর্যটকরা যখন ওঠানামা করে তখন অনেক ক্ষেত্রে নদীতে পড়ে যায়। তো এই প্রতিবন্ধকতা আমরা দূর করতে চাচ্ছি। প্রবেশ ফি কমানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস বন বিভাগের। নভেম্বরেই আমরা হরিণগুলো ওখানে নিয়ে যাব। হরিণ এখন জনগণ দেখতে পারবে। কুমিরটা হতে একটু সময় লাগবে, কিন্তু কুমিরেরও আমরা পুকুর করেছি, আমরা তো আরেকটু সময় নেব। সুন্দরবনে আলিবান্ধা ইকো ট্যুরিজম কেন্দ্র সহ মোট 4টি নতুন ট্যুরিজম সেন্টার নির্মাণ করা হয়েছে। সময় সংবাদ, বাগেরহাট। শিল্প কারখানার বর্জ্যে দূষিত হচ্ছে কুষ্টিয়ার পরিবেশ, যার নেতিবাচক প্রভাব পড়ছে কৃষি খাতে। কৃষকরা বলছেন এসব কারখানার দূষিত বর্জ্যে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। অনেক ক্ষেতে ফসল আসার পরও নষ্ট হয়ে যাচ্ছে। নিয়মিত অভিযানের আশ্বাস জেলা প্রশাসনের। বাবুল হোসেনের ছবিতে এস এম রাশেদের রিপোর্ট।
কারখানা থেকে নির্গত হচ্ছে বিষাক্ত ধোঁয়া, ছাই ও পানি। বাতাস ও পানিতে মিশে এসব বিষাক্ত দ্রব্য চলে যাচ্ছে পাশের ফসলের ক্ষেতে। কুষ্টিয়ার ৬ উপজেলায় ৫৩টি ছোট বড় শিল্প কারখানা রয়েছে। বেশিরভাগ কারখানার বর্জ্য বাতাস ও পানির মাধ্যমে পৌঁছাচ্ছে ফসলি জমিতে। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। অনেক ক্ষেতে ফলন আসার পরও নষ্ট হয়ে যাচ্ছে। শীঘ্রই এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের কাছে দাবি কৃষকের। ধানের গোড়া পচে গেলে পারে, ওই ধানটা পড়ে গেলে পারে, ধানের মাথায় আর ধান থাকে না। ধান যখনই থোড় হয় তখন ওই গ্যাসের পানিতে ওই নিচের অংশটা পচে ধান পড়ে যায়। খুব ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন বাধ্যকতা আমরা আছে এইভাবেই আবাদ করি। সরকারের কাছে আমাদের আকুল আবেদন যেন এই ছাইগুলো তারা আটকায় দেয়, এটা বন্ধ করার জন্য চেষ্টা করে। এ বিষয়ে ব্যবস্থা নিতে নিয়মিত অভিযানের আশ্বাস জেলা প্রশাসনের। স্ট্যান্ডার্ড আছে, সেটি মেনে অপারেট করে, সেটির জন্য পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকে। দূষিত পানি তারা তাদের ফ্যাক্টরিগুলো থেকে নিশ্চিত হচ্ছে, সেটি শোধনের ব্যবস্থা গ্রহণ করবে। না নিলে এটা জেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তর আমরা মিলে এবং বিসিক সবাই মিলে এটি আজ আইনগত ব্যবস্থা তাদের প্রতি গ্রহণ করা হবে। বিসিকের তথ্য মতে কুষ্টিয়ায় মোট 2টি প্রতিষ্ঠানের নিজস্ব বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে। সময় সংবাদ, কুষ্টিয়া। প্রকল্পের মেয়াদ শেষ হলেও 3 বছরেও হয়নি ঝিনাইদহের মহেশপুর পৌরসভার সড়কবাতি স্থাপনের কাজ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার ও তদারকির অভাবে কয়েক মাসের মধ্যেই বেশিরভাগ বাতি নষ্ট হয়ে গেছে। পৌরসভার অধিকাংশ এলাকা ডুবে থাকে অন্ধকারে। বেড়েছে চুরি, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা। তবে শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। লোটাস রহমান সরকার রিপোর্ট। 2021-22 অর্থ বছরে ঝিনাইদহের মহেশপুর পৌরসভার 9টি ওয়ার্ডের বিভিন্ন সড়কে সৌর বিদ্যুৎ চালিত সড়ক বাতি স্থাপনের কাজ শুরু হয়। কাজের মেয়াদ শেষ হলেও প্রায় অর্ধেক সড়ক বাতি এখনও স্থাপন করা হয়নি। যেগুলো স্থাপন করা হয়েছে তাও বেশিরভাগ নষ্ট। অনেক বাতির চুরি হয়ে গেছে ব্যাটারি সহ বিভিন্ন যন্ত্রাংশ। স্থানীয়দের অভিযোগ, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং তদারকির অভাবে কয়েক মাসের মধ্যেই বেশিরভাগ বাতি নষ্ট হয়ে গেছে। এখন পৌরসভার বেশিরভাগ এলাকা ডুবে থাকে অন্ধকারে। বেড়েছে চুরি, ছিনতাই ও সড়ক দুর্ঘটনা। কিছুক্ষণ চার্জ হয়, যতটুকু জলে দেখা যাচ্ছে অল্পখানি চলে আর চলে না। সমস্যা রাত্রি চলাচলে, তারপরে এতে চুরি চামারি হচ্ছে। আসা যাওয়া বাজার ঘাট অন্ধকার, জাতি পাচ্ছে না, ছেলে ফেলে রাস্তায় বেরোতে পারছে না, একটু দোকানে জাতি পাচ্ছে না। অন্ধকার হয়ে গেলে বেশ কিছু অ্যাক্সিডেন্টও করে এখানে। মাসখানিক জ্বলার পরে বন্ধ, এখন অন্ধকার। পুনরায় লাইটগুলো চালু করার জন্য বা সংযোগ স্থাপন করার জন্য আমি চাচ্ছি শীঘ্রই বিকল হওয়া বাতিগুলো সচল করে বাকিগুলো স্থাপনের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। ব্যাটারি চার্জের কারণে অনেক সময় জ্বলে না, অনেক সব প্যানেলের উপরে ময়লা হয়। তারা কাজ যেহেতু রানিং আছে, ঠিকাদারকে বলেছি ওরা ওই যেগুলো কিছু কিছু লাইট জ্বলে না সেগুলো মেরামত করে দিবে, আর বাকি কাজ শেষ করবে শীঘ্রই আসে। পৌর কর্তৃপক্ষের তথ্য মতে মহেশপুর পৌরসভায় সড়ক বাতি স্থাপনের জন্য ব্যয় ধরা হয়েছিল 1,98,75,00,000 টাকা। সময় সংবাদ, ঝিনাইদহ। দীর্ঘ 6 বছর পর বৈঠকে বসেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দক্ষিণ কোরিয়ার বুসান শহরে অ্যাপেক সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত হচ্ছে দুই নেতার এই বৈঠক। আলোচনার টেবিলে থাকবে বিরল খনিজ, সয়াবিন বাণিজ্য ও তাইওয়ান ইস্যু। ধারণা করা হচ্ছে ট্রাম্প শি জিনপিং এর বৈঠকে কৃষি পণ্যে শুল্কের বিষয়টি গুরুত্ব পাবে। বৈঠক থেকে দুদেশেই লাভবান হবে বলে এরই মধ্যে আশা প্রকাশ করেছেন ট্রাম্প। বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেছে ভারতের দিল্লি ও পাকিস্তানের লাহোরের আকাশ। বুধবার দিল্লির বায়ু দূষণের মাত্রা বিপদসীমায় ছড়ায়। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআর-এর তথ্য মতে লাহোরের বায়ুমান সূচক 435-এ পৌঁছেছে, যা অত্যন্ত বিপজ্জনক। হাসপাতালে বাড়ছে শ্বাসকষ্ট ও চোখের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা। পাকিস্তানের লাহোরের সকালটা যেন ধোঁয়ার চাদরে মোড়া। শহর জুড়ে ঘন বিষাক্ত কুয়াশায় দৃষ্টিসীমা কমে এসেছে। শ্বাস নিতে কষ্ট হচ্ছে সাধারণ মানুষের। রাস্তায় যানবাহন চললেও বাতাসে দৃশ্যমান ধোঁয়া যেন লুকিয়ে ফেলেছে সূর্যের আলো। স্থানীয় সময় সকাল 8টার দিকে লাহোরের বায়ুমান সূচক পৌঁছে যায় 435-এ। বায়ুমান বিষয়ক সংস্থা আইকিউআর-এর মতে যা অত্যন্ত বিপজ্জনক পর্যায়ে। এ পরিস্থিতিতে লাহোরের জিন্নাহ হাসপাতালের চিকিৎসকরা জানান, শ্বাসকষ্ট, গলা ব্যথা এবং চোখের জ্বালাপোড়া রোগী দ্রুত বাড়ছে। বাইরে গেলে মাস্ক
ও চশমা ব্যবহার, প্রচুর পানি পান করার পরামর্শও দিয়েছেন তারা। এসব সতর্কতা মানলে শারীরিক জটিলতা অনেকটাই কমানো সম্ভব বলে মনে করেন চিকিৎসকরা। সীমান্ত পেরিয়ে ভারতের রাজধানী নয়াদিল্লিতেও পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। শহরের বায়ুমান সূচক পৌঁছেছে খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে। স্থানীয় বাসিন্দাদের মতে চোখ জ্বালা, হাঁচি ও শ্বাসকষ্ট এখন নিত্যদিনের সঙ্গী। দিল্লি প্রশাসন কৃত্রিম বৃষ্টি ঘটিয়ে দূষণ কমানোর চেষ্টা করছে। এদিকে পাঞ্জাবে চলছে খড় পোড়ানো নিয়ন্ত্রণের প্রশাসনের অভিযান। কারণ কৃষি জমির ফসলের গোড়া পোড়ানো থেকেই ছড়িয়ে পড়ছে বিপুল ধোঁয়া। এখনই কঠোর ব্যবস্থা না নিলে এই ধোঁয়ায় হয়ে উঠতে পারে নিঃশব্দ মৃত্যুর কারণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ঐক্যমত্য কমিশনের সুপারিশে উত্তপ্ত রাজনীতি, গণভোট নিয়ে পরস্পর বিরোধী অবস্থান, সনদ স্বয়ংক্রিয় বাস্তবায়নের সুপারিশ সাংবিধানিক রীতির সঙ্গে সাংঘর্ষিক মনে করেন বিশ্লেষকরা। এবং 1 নভেম্বর চালু হচ্ছে মোবাইল ব্যাংকিং লেনদেন সুবিধা। ভোগান্তি কমলেও বাড়বে ব্যয়, গ্রাহক স্বার্থ সামনে রেখেই আগামীর পরিকল্পনা সাজাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই ছিল সকালের সময়।